প্রতিদিনকার মতনই মাঝরাতে টিভিটা অফ করে অমল সবে ঘুমানোর জন্য বেডরুমের দিকে যাবে, এমন সময় ঘরে যেন কারো একটা ছায়া দেখতে পেল সে। ছায়াটা হয়তো কোনো মানুষেরই হবে। কে কে ওখানে? বেশ হতবাকভাবেই ঘরের লাইটটা জ্বালালো অমল। বাড়িতে তো এখন সে ছাড়া অন্য কেউ নেই, তবে কার ছায়া থাকতে পারে সেখানে? আর লাইটটা জ্বালাতেই সে যা দেখল তা দেখে সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারল না। ঘরে একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে, যে মহিলার সাথে তার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সে কোনোদিন দেখেনি সেই মহিলাকে। কে কে আপনি? বলুন, কে আপনি? উত্তর দিচ্ছেন না কেন? সেই মহিলার তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। স্থির দৃষ্টিতে সেই মহিলা তাকিয়ে আছে অমলের দিকে। কোনো জীবিত মানুষের চোখ কি এতটা স্থির হতে পারে? মহিলার পরনে সাধারণ শাড়ি আর মুখের অনেকটা অংশই পোড়া। কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? বলুন, আপনি এ ঘরের মধ্যে ঢুকলেন কিভাবে? বলুন, নয়তো আমি কিন্তু পুলিশে কল করতে বাধ্য হব। মোবাইলটা টি টেবিলের উপর তুলে দিয়ে পুলিশ স্টেশনের নম্বর ডায়াল করতে যাবে অমল, এমন সময় ঘটল এক অদ্ভুত ঘটনা। সেই মহিলাকে হঠাৎ করে যেমন দেখা গিয়েছিল, তেমনি হঠাৎ করেই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল সে। ঘরের আর কোথাও দেখতে পাওয়া গেল না তাকে। আশ্চর্য তো, সে কি তবে ভুল দেখল? ভুলই দেখে থাকবে হয়তো। মাঝরাতে ভেতর থেকে বন্ধ দরজা খুলে কে আসবে? ব্যাপারটা মন থেকে মুছে ফেলে নিজের ঘরে ঘুমোতে গেল সে। ভেতরে আসতে পারি স্যার? 5ই সেপ্টেম্বর 2015। তখন সকাল 11:30। নিজের চেম্বারে চেয়ারের উপর বসে নিচু হয়ে কি একটা দেখছিলেন বিশিষ্ট প্যারাসাইকোলজিস্ট প্রবীর মিত্র। তার বয়স 50 বছরের উপরে, মুখে সাদা ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে মাইনাস পাওয়ারের চশমা। অমলের কথা শুনে তিনি স্বাভাবিক কণ্ঠেই বলে উঠলেন, ইয়েস, কাম ইন। প্রবীর মিত্রের কথাতে ঘরের ভিতরে এসে ঢুকলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অমল বোস। বসুন। মাথা না তুলেই বিপরীতে চেয়ারটা নির্দেশ করে অমলবাবুকে বসতে বললেন তিনি। থ্যাংক ইউ স্যার। অমলবাবু চেয়ারের উপর বসতেই তার মুখের দিকে তাকালেন প্রবীরবাবু। আর তার দিকে তাকাতেই একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল তার চোখের সামনে। দৃশ্যটা এরকম: একজন সম্পূর্ণ অচেনা অজানা মানুষ একটা মদের বোতল নিয়ে এসে দাঁড়িয়েছে একটা বাগানের মধ্যে। বাগানটা এখন একেবারে নির্জন। তখন সন্ধে হওয়ার মুখে। সেই লোকটা মদ্যপ অবস্থাতেই বেসামালভাবে বলে উঠল, মেরে ফেলেছি, সবাইকে মেরে ফেলেছি। আমি নিজেও বাঁচব না, আমিও মরে যাব। কথাটা বলেই সেই মাতাল হঠাৎ করেই তার হাতে থাকা মদের বোতলটা মাটির উপর আছাড় মেরে ভেঙে ফেলল। আর তারপরেই তার হাতে থাকা বোতলের ঢাকনা সমেত সেই ভাঙা কাচের টুকরোটা চালিয়ে দিল নিজের গলাতে। ধীরে ধীরে সেই মাতাল লুটিয়ে পড়ল মাটির উপর। তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। নিজের চোখের সামনে এরকম একটা ভয়াবহ দৃশ্য দেখে প্রবীরবাবু কয়েক সেকেন্ডের জন্য কেঁপে উঠলেন। টেবিলের উপরে রাখা জলের গ্লাসটা থেকে খানিকটা জল খেয়ে নিলেন তিনি। কি হলো ডাক্তারবাবু? আপনার কি শরীর খারাপ লাগছে? প্রবীরবাবুর খানিক অস্বাভাবিক অবস্থা দেখে কথাটা বলে উঠল অমল। না না, আমি ঠিক আছি। বলুন, আপনার সমস্যাটা কি? বেশ স্বাভাবিকভাবেই কথাটা বললেন প্রবীরবাবু। এই ধরনের দৃশ্য দেখতে দেখতে প্রায় তার গা সওয়া হয়ে গেছে। ইনফ্যাক্ট তিনি যখন কোনো মানুষকে প্রথমবারের জন্য দেখেন, তখনই একটা করে মৃত্যুর দৃশ্য ফুটে ওঠে তার চোখের সামনে। ছোটবেলা থেকেই এরকম দৃশ্য তিনি দেখতে পান।
তবে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না, যতক্ষণ না তার পরিচয় হয়েছিল সদানন্দ ঠাকুরের সাথে। তার যখন 6 বছর বয়স ছিল, তখনই ঘুরতে ঘুরতে একা একাই একবার শ্মশানে এসে উপস্থিত হয়েছিলেন তিনি। আর তখনই তাকে দেখে কুটিরে বসে থাকা সদানন্দ তান্ত্রিক মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিলেন, আয় বেটা, আমার কাছে আয়, বস এখানে। ওনার কথার মধ্যে এক উদারতা স্বর মিশেছিল। সেই কথাকে অমান্য করা যায় না। ছোট্ট প্রবীর তখন গিয়ে বসেছিল বাবার পাশে। তিনি প্রবীরের মাথায় হাত রেখে বলেছিলেন, আমি জানি বেটা, তুই বর্তমানে কি ভাবছিস। কেন কোনো মানুষকে প্রথমবার দেখলে তোর চোখের সামনে কোনো মৃত্যুর দৃশ্য ফুটে ওঠে, তুই সেই মৃত্যু দেখে ভয় পেয়ে যাস, তোর মনটা অস্থির হয়ে যায়। কি তাই তো? হ্যাঁ, কিন্তু সেদিন ওনার মুখের কথা শুনে ছোট্ট প্রবীর একেবারে অবাক হয়ে গিয়েছিল। সে মনে মনে ভেবেছিল, এই কথা এই মানুষটা কিভাবে জানতে পারল? তার সাথে তো এই তান্ত্রিকের কোনো সম্পর্ক নেই। তবে কি কারোর মুখে তিনি শুনেছেন? কিন্তু সে তো এই ব্যাপার সম্পর্কে কাউকে বলেনি, শুধুমাত্র নিজের মাকে ছাড়া। আর তার মা বলেছিল তার বাবাকে। তোর ভয়ের কোনো কারণ নেই বেটা, এটা তো তোর বিশেষ ক্ষমতা। ওই যে উপরে ভগবান আছে না, ও সবাইকে বিশেষ ক্ষমতা দেয় না, তোকে সে ক্ষমতা দিয়েছে। জরুর তোর মধ্যে কোনো বিশেষ গুণ আছে। কি ক্ষমতা বাবা? তুই কোনো মানুষকে দেখলে তার আগের জন্মের মৃত্যু সম্পর্কে জানতে পারবি। অর্থাৎ সেই মানুষ আগের জন্মে ঠিক কি ছিল, তার মৃত্যু কিভাবে হয়েছিল তা তুই জানতে পারবি। এই বিশেষ ক্ষমতা রয়েছে তোর মধ্যে। এখন তুই যা বেটা, আমার সাধনার সময় হয়েছে। কথাটা বলেই সদানন্দ তান্ত্রিক চোখ বন্ধ করল। প্রবীরবাবু তখন বালক হলেও বুঝতে পেরেছিল যে এখন বাবাকে কিছু জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। তিনি আর কোনো কথার উত্তর দেবেন না। তাই সেও চুপচাপ চলে এসেছিল সেই শ্মশান ছেড়ে। এরপর থেকে তিনি ভালো করেই জেনে গিয়েছিলেন যে আশীর্বাদই হোক বা অভিশাপ, বাকি জীবনটা তাকে এটা বয়ে বেড়াতে হবে। এই তো সেদিন তার কাছে আসা এক রোগীকে দেখে তিনি হঠাৎ দেখতে পেলেন কোনো এক থানায় বসে থাকা একজনকে ঢুলতে। আর সেই ঢুলতে থাকা কনস্টেবল হঠাৎ করে বাঁ হাতের একটা চাপড়ে তার ডান কনুইয়ে বসা একটা মশাকে মেরে ফেলল। অর্থাৎ সেই ব্যক্তি নিশ্চয়ই পূর্বজন্মে মশা হয়ে জন্মেছিল, আর ওই কনস্টেবলের চাপড়ের আঘাতেই তার মৃত্যু হয়েছে। তাই এই ব্যাপারে তিনি নিশ্চিত যে এই মুহূর্তে তার সামনে বসে থাকা এই ব্যক্তি আগের জন্মে নিশ্চয়ই মাতাল ছিল, যে নিজেই আত্মঘাতী হয়েছিল। নমস্কার ডাক্তারবাবু, আমার নাম অমল বোস। আমি একজন বিজনেসম্যান। আসলে আমি আপনাকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে নিঃসংকোচে আপনার সমস্যার কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার যথাযথ সমাধান করার। আসলে ডাক্তারবাবু, বিষয়টা আপনাকে ঠিক কিভাবে বোঝাবো বুঝে উঠতে পারছি না। আসলে আসলে ডাক্তারবাবু, বেশ কয়েকদিন ধরে আমি আমার ঘরে মাঝে মাঝে একজন মানুষকে দেখতে পাই। মানুষ মানে একজন মহিলা। একজন মহিলাকে দেখতে পান? আপনার পূর্ব পরিচিত কি? না স্যার, সেই মহিলাকে আমি কুসমিনকালেও দেখেছি বলে মনে পড়ে না। মাত্র কয়েক মিনিটের জন্যই আমি তাকে দেখতে পাই, কয়েক মিনিট পরে আমি আর তাকে দেখতে পাই না।
ভারী অদ্ভুত তো। আর তার মানে আপনার সামনে এমন কেউ এসে দাঁড়ায় যার সাথে আপনি কোনোভাবে জড়িত, হয়তো সরাসরি কিংবা মনের অবচেতনে। আচ্ছা, সেই মহিলাকে কেমন দেখতে? মানে আপনি তো বলছেন বেশ কয়েকদিন ধরে দেখেছেন তাকে, তো তার চেহারার বিবরণ তো নিশ্চয়ই আপনি দিতে পারবেন নাকি? চেহারা? চেহারা সাধারণই, মধ্যবিত্ত ঘরের বউদের যেমন চেহারা থাকে সেই রকমই। পরনে একটা ছাই রঙের সাধারণ শাড়ি। তবে হ্যাঁ, মুখের বেশ অনেকটা অংশ পোড়া। মুখের অনেকটা অংশ পোড়া? তার মানে নিশ্চয়ই আগুনে বা সেরকম ভয়ানক কোনো দুর্ঘটনায় পুড়ে গিয়ে থাকবে। আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে বা কয়েক বছর আগেও হতে পারে, এমন কোনো ঘটনার সাথে আপনি পরিচিত হয়েছিলেন কি, যেখানে আগুন ধরেছিল বা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল, এমন কিছু? না ডাক্তারবাবু, এমন কিছু তো আমার মনে পড়ছে না। খানিকটা চিন্তা করেই কথাটা প্রবীরবাবুকে বলে উঠল অমল। আচ্ছা, যে মহিলার কথা আপনি বলছেন, তিনি নিশ্চয়ই বিবাহিত। মানে তার হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, এইসব নিশ্চয়ই আপনি দেখতে পেয়েছিলেন। হাতে শাঁখা পলা ছিল কিনা সেটা খেয়াল করিনি, তবে মাথায় সিঁদুর ছিল। হ্যাঁ ডাক্তারবাবু, সিঁদুর মাথায় ছিল। তা তিনি বিবাহিত। আচ্ছা, আপনি যখন তাকে দেখেন তখন আপনার প্রতি তার ঠিক কিরকম অনুভূতি আছে বলে আপনার মনে হয়? মানে তিনি কি আপনার উপর খুব রেগে আছেন বলে আপনার মনে হয়? অর্থাৎ তার চোখে রাগ, ঘৃণা এসবের অনুভূতি আছে বলে কি আপনার মনে হয় সে সময়? না ডাক্তারবাবু, সেসব কিছু বলে তো আমার মনে হয় না। সেই মহিলা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে, যেন মনে হয় কিছু বলতে চায় আমাকে। কিছু বলতে চান? মিনিট খানেক থাকেন বলছেন। আচ্ছা, আপনি কি ওই মহিলাকে রোজ এক জায়গাতেই দেখতে পান? এক জায়গাতে বলতে কখনো আমার শোয়ার ঘরে, কখনো ড্রয়িং রুমে, কখনো আবার কিচেনে। তবে আমার ঘরেতেই দেখতে পাই, আর প্রতিদিন রাতের বেলাতেই দেখতে পাই, ঠিক শুতে যাওয়ার আগেই। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে কথা বলি। আপনার বাড়িতে আর কে কে থাকে? মানে আপনার আত্মীয় পরিজন? আমার আত্মীয় পরিজন বলতে মা বাবা কেউই বেঁচে নেই। বিয়ে করেছিলাম 3 বছর আগে, কিন্তু মাস 6 আগে জয়া, মানে আমার স্ত্রী, আসলে একজন ছেলের সাথে পালিয়ে যায়। ও আমার কোম্পানি স্টাফ ছিল, ওর নাম প্রসেন। স্ট্রেঞ্জ, মালিকের বিবাহিতা স্ত্রী স্টাফের সাথে পালিয়ে যায়। তা যাক, সেসব কথা। তার মানে এখন আপাতত আপনার বাড়িতে কেউ থাকে না, তাই তো? একদমই কেউ থাকে না সেটা বলাটা ভুল হবে। বাড়িতে একজন রাঁধুনি, একজন সর্বক্ষণের কাজের লোক আর একজন ড্রাইভার আছে। রাঁধুনি হরি কাকা, অর্থাৎ সর্বক্ষণ যিনি কাজ করেন, আর মালি রাতের বেলা চলে যায়। তবে ড্রাইভার সুমন থেকে যায়। ওর জন্য বাড়ির বাগানের দিকে একটা আলাদা ঘর আছে, ও ঘরেই শোয়। যদি রাত বিরেতে কোথাও যাওয়ার প্রয়োজন হয় তবে ওর দরকার লাগে, এই আর কি। আমাদের কনস্ট্রাকশন সাইটের কাজ, মাঝে মাঝেই রাতে বেরোতে হয়, মানে বুঝতেই তো পারছেন। আচ্ছা, ওনাদের মানে আপনাদের বাড়ির কাজের লোকেদের বয়স কত? মানে নেহাত কৌতূহলবশী জিজ্ঞেস করছি, ডোন্ট মাইন্ড প্লিজ। না না, এতে মনে করার কি আছে। আপনার কাছে যখন এসেছি তখন রোগীর সমস্ত ব্যাপারে বিস্তারিতভাবে জানার অধিকার তো আপনার নিশ্চয়ই আছে। আসলে সকলেরই বয়স প্রায় 50 বছরের উপরে। অনেকদিন ধরে তারা কাজ করছে আমাদের বাড়িতে। তবে সুমন, হ্যাঁ, সুমনের বয়স এই বছর 25 মতো হবে। আসলে আমাদের আগের যে ড্রাইভার ছিল রঘু কাকা, সে হঠাৎ করেই 2 দিনের জ্বরে মারা যায়। তাই খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মাস 3 আগেই এই নতুন ড্রাইভারকে আমি কাজে নিযুক্ত করি। তা আপনি খোঁজ নিয়ে দেখেছেন কি ওনাদের মধ্যে মানে
আপনাদের বাড়ির কাজের লোকেদের ক্ষেত্রে এরকম পুড়ে যাওয়ার কেস, মানে তাদের মা বা বউদের এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা যাতে তাদের শরীরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, তেমন তো কিছু জানি না। আর তা যদি হয়েই থাকবে, তবে তার সাথে আমার কি সম্পর্ক? আমার চোখের সামনে বারবার সেটা ধরা দেবে কেন? ওরা আমার বাড়িতে কাজ করে, জাস্ট এটুকুই। এর বাইরে তো আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। সেই ব্যাপারটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। তবে আমার মনে হচ্ছে আপনি যাকে দেখছেন, অর্থাৎ যিনি ধরা দিচ্ছেন আপনার চোখের সামনে, তিনি সম্ভবত আর বেঁচে নেই। বেঁচে নেই মানে কোনো আত্মা? অর্থাৎ আমি কোনো আত্মাকে দেখতে পাচ্ছি? দেখুন, এই আত্মার থিওরিটা আমাদের কাছে ঠিক বিবেচ্য নয়। হতে পারে এটা কোনো নেগেটিভ অরা যা আপনি আপনার মনের অবচেতনে প্রত্যক্ষ করতে পারছেন। হয়তো এমন ঘটেছে যে মহিলাকে আপনি দেখছেন আপনার চোখের সামনে, হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি তাঁর মৃত্যুর সাথে কোনোভাবে জড়িত। তাই আপনার অবচেতন মন হঠাৎ করে সেই ইনসিডেন্টের কথা আপনাকে মনে করাতে চাইছে, আর তার কারণে আপনি সেই মহিলাকে বারবার দেখতে পাচ্ছেন। কিন্তু আমি কেন কারো মৃত্যুর কারণ হব? বিশ্বাস করুন ডাক্তারবাবু, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমি কখনো কারো ক্ষতি করার কথা চিন্তাও করতে পারি না। হয়তো হতে পারে, আজ নয়, অনেক বছর আগেই এরকম কোনো ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার কথা হয়তো আপনার আর মনে নেই। যাই হোক, আপনার বিশেষ ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো নিয়মিত ঘুমোতে যাওয়ার আগে খাবেন। হয়তো কোনো মানসিক স্ট্রেসের কারণে আপনার এরকমটা মনে হতে পারে, সেটা আপনার অফিসের কাজের কারণে হোক বা ব্যক্তিগত কোনো সমস্যাই হোক। সেক্ষেত্রে এই ওষুধগুলো খেলে আপনার মানসিক স্ট্রেস দূর হবে। আর যদি আবারও আপনি সেই মহিলাকে চোখের সামনে দেখতে পান, তবে আপনার বিব্রত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। আশা করি ওনার কাছ থেকে আপনার ভয়ের বিশেষ কোনো কারণ নেই। আপনি যখন বলছেন আপনার প্রতি কোনো রাগ যখন তাঁর চোখে আপনি দেখতে পাচ্ছেন না, হয়তো 2-3 দিনের মধ্যে আপনার এই বিভ্রান্তিকর ভাবটা কেটে যেতে পারে। তা না হলে 2 দিন পর আমি আবার দেখছি বিষয়টা। আপনার যোগাযোগ করতে হবে না, আমি নিজেই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব। কেমন? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা তো আছেই আমার কাছে। ওকে ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ। অমলবাবু উঠে পড়ল। ইতিমধ্যে তার চেহারার খুঁটিনাটি প্রবীর মিত্রের মানসপটে একদম আঁকা হয়ে গিয়েছে। তার চেহারায় তেমন মনে রাখার মতন কিছুই নেই, তবে সরল সাদাসিধে চেহারা, বছর 50 বয়স, কাঁচা পাকা মেশানো মাথার চুল, ডান কানের নিচে ছোট্ট একটা কালো তিল, ডান চোখের তুলনায় বাম চোখটা সামান্য একটু ছোট। পোশাকে পরিচ্ছদে পরিচ্ছন্নতার ছাপ রয়েছে। ডান হাতে কালো রঙের ডেমন নামক একটা দামি কোম্পানির ঘড়ি, পরনে স্কাই রঙের জিন্স। এসব প্রবীরবাবু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়েছেন ইতিমধ্যে। তার দীর্ঘ 25 বছরের প্যারাসাইকোলজিক্যাল বিভাগে থাকার কারণে এই কাজটা তিনি বরাবরই করে আসছেন। তার কাছে যে কোনো রোগী আসলে তিনি তার খুঁটিনাটি বিবরণ মনের মণিকোঠায় আবদ্ধ করে রাখেন। এতে তার চিকিৎসা করতে সুবিধে হয়। আর তার চিকিৎসাতে সুস্থতা লাভ করেনি এমন রোগীর সংখ্যা প্রায় হাতে গোনা। আসলে তিনি খুব বেশি পেশেন্ট না দেখলেও যে পেশেন্টের কথা শুনে তার মনে হয় এই কেসটা বেশ ইন্টারেস্টিং, তাকেই তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন। অমলবাবু, অমলবাবু, উঠুন। অমলবাবু। হঠাৎ করে কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল অমলের। একজন মহিলার কণ্ঠস্বর। হঠাৎ করে চোখ খুলে বেশ অবাক হয়ে গেল অমল। কে ডাকলো তার নাম ধরে? ঘরে তো সে ছাড়া আর কেউই নেই। হয়তো কোনো স্বপ্ন দেখে থাকবে। উঠে বসে
পাশে টি টেবিলে থাকা জলের জগটা নিয়ে এক গ্লাস জল ঢেলে খেলো অমল। তারপর আবার শুয়ে ঘুমানোর উপক্রম করছিল, এমন সময় হঠাৎ সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পেল আবার। অমল বাবু, ও অমল বাবু। ইতিমধ্যে উত্তেজিত হয়ে উঠল অমল, কিন্তু ঘরের মধ্যে সে কাউকেই দেখতে পেল না। ভেতর থেকে লকড রুমে কেই বা ঢুকতে পারে? অমল ঘরের মধ্যে কথাটা শুনতে পেলেও তার মনে হচ্ছে যেন অনেক দূর থেকে সেই স্বরটা ভেসে আসছে। ঠিক তখনই প্রচণ্ড শব্দের সাথে তার ঘরের জানালার একটা পার্ট বন্ধ হয়ে গেল। জানালার পর্দাটা হালকাভাবে তুলতে লাগলো। বোধহয় বাইরে ঝড় উঠেছে। এগিয়ে গিয়ে জানালাটা বন্ধ করতে গেল সে। এমন সময় ঘরের ভেতর থেকে যেন এক ঝোড়ো বাতাস এসে আছড়ে পড়ল তার শরীরের কাছে, আর কানের কাছে শোনা গেল একটা মৃদু ফিসফিসানির শব্দ। আমাকে চিনতে পারছেন না বুঝি? অমল বাবু, রোজই তো আমাকে দেখছেন, তবু আমাকে দেখার স্বাদ মিটছে না। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও, মিস্টার অমল বোস। আসুন আসুন ডাক্তারবাবু, ভেতরে আসুন। 2 দিন পরের কথা। প্রবীরবাবুকে অভ্যর্থনা করে বাড়ির ভেতরে ডাকলো অমল বোস। দিন 4 পরে প্রবীরবাবু অমলকে কল করে জানতে পারল যে তার ওষুধে কোনো কাজই হয়নি। অমল সেই মহিলার ছায়ামূর্তি এখনও দেখে যাচ্ছে ঘরের মধ্যে। তখন সেটা জানতে পেরে প্রবীরবাবু ঠিক করলেন যে তিনি নিজেই এসে ঘুরে যাবেন অমলের বাড়ি থেকে। আসলে কেসটার ব্যাপারে হঠাৎ কী কারণে যেন তার একটু বেশি কৌতূহল জন্মেছে। অন্য অনেক রকম কেসই আসে প্রবীর মিত্রের হাতে, তবে এই বিশেষ কেসটা যেন তাকে নিজে থেকেই ডাকছে হাত নেড়ে, যেন কোনো অদৃশ্য ব্যক্তি বা বস্তুর ইচ্ছাতেই অমলবাবু ছুটে গেছে তার কাছে এই কেসটার ব্যাপারে। কি যে কারণ আছে তার কিছুই বুঝতে পারছে না। 2 দিন ধরে সকাল বিকেল শুধু এই কেসটা আর অমল বোসের কথাটাই মনে পড়ছে তার। বসুন ডাক্তারবাবু, এখানে বসুন। আমি আপনার জন্য, আচ্ছা আপনি চা খান তো? হ্যাঁ, খাই। রচা, চিনি ছাড়া। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু। হরি কাকা, হরি কাকা। দাদাবাবু, আমায় ডাকছিলেন? বাড়ির ভেতরের রান্নাঘর থেকে বেরিয়ে এলেন একজন বছর 60-এর ভদ্রলোক। হরিকাকাকে দেখে প্রবীরবাবুর চোখের সামনে যথারীতি একটা অচেনা দৃশ্য ভেসে উঠল। একজন অচেনা বৃদ্ধ মানুষ খাটের উপর শুয়ে আছেন, আর তাকে ঘিরে রয়েছে হয়তো তার পরিবারের লোকজন, যার মধ্যে একজন ডাক্তারও আছে। ধীরে ধীরে সেই ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে ঢলে পড়ল মৃত্যুশয্যায়। তার চোখ দুটো বুজে এলো। দৃশ্য ওখানে শেষ। আবার অমলের ড্রয়িং রুমে বাঁধানো সেই সুন্দর ছবিটার দিকে চোখ গেল প্রবীরবাবুর। আচ্ছা ডাক্তারবাবুর জন্য 1 কাপ চা নিয়ে আসো তো হরি কাকা। আচ্ছা দাদাবাবু, আমি নিয়ে আসছি। কথাটা বলে হরি কাকা চলে এলো। হ্যাঁ, এবার বলুন অমলবাবু, শুনলাম আপনার সমস্যার নাকি কোনো রকম সমাধান হয়নি, বরং আরও বেশি হয়েছে। তা আরও কীরকম সমস্যা দেখা দিচ্ছে বলে আপনি মনে করছেন? আসলে হয়েছে কি ডাক্তারবাবু, আমি আগে তাকে, মানে সেই মহিলাকে শুধু রাতেই আমার ঘরে দেখতে পেতাম। এখন আবার সকালেও দেখতে পাচ্ছি আমার বাড়িতে, ঘরের মধ্যে, বাইরে, বাগানে, এমনকি কালকে আমি অফিসেও দেখতে পেয়েছি। অফিসে আমার রুমে বসে আমি কাজ করছিলাম, হঠাৎ করে আমি দেখি সেই মহিলা দাঁড়িয়ে আছে ঠিক আমার চেয়ারের পাশেই। সেই একই রকম চোখের চাহনি,
একই রকম পোশাক, কোনো নড়াচড়া নেই। আমি এই দৃশ্য আগে থেকেই দেখে অভ্যস্ত ছিলাম, তাই অতটা বিব্রত হইনি। আমি তখন কাউকে ডাকিনি, কারণ আমি ভালো করেই বুঝে গিয়েছিলাম যে কেউ যদি এই ঘরে আসেও তবে তাকে দেখতে পাবে না। তারপর মিনিট খানেক পরে আমি আর কিছু দেখতে পাইনি। এবার বলুন ডাক্তারবাবু, এভাবে সব সময়, যদিও সব সময় নয়, তবুও কোনো কোনো সময় আমি যদি কোনো মহিলাকে আমার চোখের সামনে দেখতে পাই যাকে আমি চিনি না, জানি না, তবে কার না অস্বস্তি হয় বলুন তো? এই সমস্যার সমাধানের জন্যই আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু দেখছি তো কোনো ফলই হলো না। দেখুন, আপনি উত্তেজিত হবেন না। আমি যখন আপনার কেসটা হাতে নিয়েছি তখন কথা দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করবই। অমল প্রবীরবাবুর উপর সামান্য ক্ষুণ্ণ হয়েছে। এটা বুঝতে পেরে যেন কথাটা বললেন প্রবীরবাবু। ব্যাপারটা যাই হোক না কেন, আমি সেটা ঠিকই খুঁজে বার করব। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি কি আপনার বাড়িতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে পারি? কিন্তু তারা তো এই বিষয়ে কিছুই জানে না। না না, আপনি বিব্রত হবেন না। আমি আপনার এই বিষয়ে ওনাদের সাথে কোনো আলোচনাই করব না। অমল কিছু বলার আগেই কথাটা বলে উঠলেন প্রবীরবাবু। আমি শুধু ওনাদের সাথে কিছু কথা বলবো, জাস্ট একটু আলাপ পরিচয়, আর কিছুই নয়। তবে সেটা অবশ্যই আপনার অলক্ষ্যে। আপনার সেখানে উপস্থিত থাকলে কিন্তু চলবে না। আসলে আমি তাদের কাছ থেকে জানতে চাইছি আপনার অতীতে এমন কিছু ঘটেছে কিনা যার প্রভাব আপনার বর্তমানের উপর পড়ছে। বেশ, আপনি যেমনটা চাইছেন সেরকমটাই করছি। হরি কাকাকে আমি ডেকে দিচ্ছি, সবিতা মাসিকেও ডাকছি, আর প্রণব কাকা, ড্রাইভার সুমন বাইরে বাগানেই আছে। প্রবীরবাবু যথারীতি অমলের বাড়ির সকলের সাথে কথা বলল, আর তাদের কথাবার্তার মধ্যে এমন কিছু খুঁজেও পেল না যাতে অমলের এই অদ্ভুত দৃশ্য দেখার সঠিক কারণটা বোঝা যায়। তবে এটা বলা নিষ্প্রয়োজন যে অমলের বাড়ির সকলকে দেখেই তাদের আগের জন্মের মৃত্যুর কারণ সম্পর্কে অবশ্যই জেনে গিয়েছিলেন প্রবীর মিত্র। এই যেমন তার কাজের মাসি সবিতাকে দেখে তার যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠেছিল সেটা হলো এক মাংসের দোকানদার মুরগির খাঁচাটা খুলে সযত্নে একটা মুরগি বার করল। তারপর সেই মুরগিটার করুণ আর্তচিৎকার উপেক্ষা করেই তার মাংস কাটার ছুরিটা সেটার উপর কোপ বসিয়ে দিল। মুরগির দেহ থেকে মাথাটা হালকা হয়ে গেল, তার সমস্ত চিৎকার বন্ধ হয়ে গেল। সামান্য একটু রক্ত দেখা গেল আশেপাশে। মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা কাস্টমারের চোখে সেই রক্ত পড়ার কথা নয়। সে তখন দরদাম করতে ব্যস্ত। নিজের বাড়ির চেয়ারে বসে থাকা সিগারেট টানতে টানতে অমলের কথাগুলোই ভাবছিলেন প্রবীরবাবু। আচ্ছা, এ ব্যাপারে ওনার স্ত্রী জয়া দেবীর সাথে একবার কথা বললে কেমন হয়? তিনিই হয়তো জানতে পারবেন আসলে তার স্বামী কেমন মানুষ ছিলেন, মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ কি না। হতেই পারে তাদের মধ্যে সম্পর্ক খারাপ, হয়তো এখন ডিভোর্স হয়ে গেছে, তবে নিজের প্রাক্তন স্বামীর সুস্থতার ব্যাপারে এইটুকু কোঅপারেট কি তিনি করবেন না? এসব কথা ভাবতে ভাবতেই প্রবীরবাবুর চোখ গেল তার ঘরের ড্রেসিং টেবিলের আয়নাটার দিকে, আর সেদিকে তাকাতেই তিনি খানিকটা বিস্মিত হয়ে গেলেন। আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এটা ঠিকই, তবে তার পিছনে দাঁড়িয়ে একজন মানুষ। হ্যাঁ, মানুষ বলেই মনে হচ্ছে। পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, সেজন্যই তার মুখটা ভালো মতন দেখা যাচ্ছে না। তবে লম্বা কালো চুল আর পরনের শাড়ি দেখেই তাকে একজন মহিলা বলেই মনে হচ্ছে। আশ্চর্য তো, একজন মহিলা তার ঘরে কি করছে? কে কে ওখানে? খানিকটা চেঁচিয়ে পিছনে ফিরে তাকালেন তিনি, আর তাকিয়েই একেবারে তাজ্জব বনে গেলেন। কেউ দাঁড়িয়ে নেই। তবে কি তিনি ভুল দেখলেন? তৎক্ষণাৎ উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে দিলেন তিনি। না,
ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধই আছে। তিনি দরজা খুলে না দিলে কেউই এই ঘরে ঢুকতে পারবে না। আসলে কেউই ছিল না তার ঘরে। আবার তিনি আয়নাটার সামনে তাকালেন। না, এবারে তিনি নিজের প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। সারাদিন স্ট্রেসে তিনি কি সব উল্টোপাল্টা দেখছেন হয়তো। বলুন। কলিং বেলের শব্দ শুনে একজন অচেনা ব্যক্তিকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে কথাটা বলে উঠল জয়া। নমস্কার, আপনি নিশ্চয়ই জয়া দেবী, মানে জয়া সান্যাল? হ্যাঁ, আমি জয়া সান্যাল। আপনি? আমার নাম প্রবীর মিত্র। আমি একজন প্যারাসাইকোলজিস্ট। এই হচ্ছে আমার কার্ড। নিজের কার্ডটা জয়ার দিকে বাড়িয়ে দিলেন প্রবীরবাবু। এটা স্বাভাবিক ব্যাপার যে জয়াকে প্রথম দেখে তিনি জয়ার আগের জন্মের মৃত্যু সম্পর্কে জানতে পেরেছিলেন। আগের জন্মে তার মৃত্যু হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। তবে আগের জন্মে তিনি মহিলা ছিলেন না, একজন পুরুষ ছিলেন, একজন পাঞ্জাবি ট্রাক ড্রাইভার। আর নেশাগ্রস্ত অবস্থাতে ট্রাক চালাতে চালাতেই বেসামাল হয়ে অ্যাক্সিডেন্ট করে বসেন তিনি। স্পটেই ডেথ হয়। প্যারাসাইকোলজিস্ট? কিন্তু একজন প্যারাসাইকোলজিস্ট আমাদের বাড়িতে? আসলে আপনার হাজবেন্ড, এক্স হাজবেন্ড অমলবাবু আমাকে নিযুক্ত করেছেন। ওনার একটা বিশেষ সমস্যা হয়েছে সেই কারণে। আর আমি আসলে ওনার ব্যাপারে কিছু কথা জানতে আপনার কাছে এসেছি। অমল? কিন্তু অমলের সাথে তো আমার... আমি জানি জয়া দেবী, অমলবাবুর সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছে। তবুও আপনি যখন ওনার ওয়াইফ ছিলেন, সেই কারণে আপনি হয়তো ওনার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে থাকবেন যা অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। তাই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি যদি আমাকে একটু কোঅপারেট করেন, তবে আপনার হাজবেন্ড মানসিকভাবে সুস্থ হতে পারে। আর একজন এক্স ওয়াইফ হিসেবে না হোক, একজন মানুষ হিসেবে আপনার কাছ থেকে আমি নিশ্চয়ই আশা করতে পারি যে একজন মানুষকে সুস্থ করতে আপনি আমাকে হেল্প করবেন। প্রবীরবাবুর এই স্বাভাবিক কথাটাতে জয়ার মনটা খানিকটা নরম হলো। শান্ত স্বরেই তিনি প্রবীরবাবুকে বললেন, ভেতরে আসুন। থ্যাঙ্কস জয়া দেবী। বসুন এখানে। কি খাবেন বলুন, চা না কফি? এনিথিং, যে কোনো কিছু হলেই চলবে। ওকে প্রবীরবাবু। রেবা, আমাকে ডাকছিলেন দিদিমণি? আমাদের জন্য 2 কাপ একটু কফি নিয়ে এসো তো। ঠিক আছে দিদিমণি। কাজের মেয়ে রেবা চলে এলো। রেবাকে দেখেও প্রবীরবাবুর চোখের সামনে একটা দৃশ্য ফুটে উঠল। একটা রাস্তার কুকুর একটা 4 চাকার তলায় চাপা পড়ে গেল। তিনি স্পষ্টই বুঝতে পারলেন এই কুকুরটি হল পূর্বজন্মে জয়া দেবীর কাজের মেয়ে রেবা। এবারে বলুন প্রবীরবাবু, আপনি আমার কাছে ঠিক কি জানতে চান? আচ্ছা জয়া দেবী, আপনি তো অমলবাবুর সাথে প্রায় 3 বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন। নিশ্চয়ই তার আগে থেকেই চিনতেন অমলবাবুকে। আপনার কি মনে হয় অমলবাবু আসলে কেমন মানুষ ছিলেন? মানে উনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আর হাজবেন্ড হিসেবেও বা উনি কেমন ছিলেন? দেখুন প্রবীরবাবু, অমল যে মানুষ হিসেবে বা হাজবেন্ড হিসেবে খুব একটা খারাপ ছিল সেটা কিন্তু আমি একবারও বলছি না। ও খুবই সরল সাধারণ মানুষ ছিল। ও কারোর কোনো সাথে পাছেও থাকতো না। তবে 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 কি জয়া দেবী? তবে ওর মাথায় একটু ডিস্টার্ব ছিল। জানি না ও আপনাকে ঠিক কি বলেছিল, তবে একজন স্ত্রী হিসেবে ওরকম একজন মানুষের সাথে আমার ঘর করাটা একেবারে অসম্ভব হয়ে উঠেছিল। আমার মনে হয় ওর আগে থেকেই একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার ছিল, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতো না। আপনি ওনার ঠিক কী ধরনের প্রবলেমের কথা বলছেন জয়া দেবী? ঠিক বলতে পারবো না, তবে কেন জানি না ও সবসময় একটা মেন্টাল ট্রমার মধ্যে থাকতো। সবসময় একটা ভয় আর খামখেয়ালিপনা কাজ করতো ওর মধ্যে। জানেন,
কখনো কখনো হঠাৎ হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার করে উঠতো। বলতো আমাদের কিচেনে নাকি আগুন ধরে গেছে, ও নাকি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে। অথচ আমি যখন কিচেনে গিয়ে দেখতাম কোথাও কোনো আগুন লাগেনি, সব ঠিকঠাক আছে। কখনো বলতো ওকে নাকি কেউ মারতে চাইছে, ওর নাকি কোনো শত্রু আছে যে নাকি সুযোগ পেলে ওকে গলা টিপে মেরে ফেলবে। কে ওকে মারতে চাইছে বা কী কারণে ওকে মারতে চাইছে কিছুই তো আমাকে বলতো না। আমার মনে হয় সবটাই ওর ভুল ধারণা ছিল। ওর মেজাজটাও ধীরে ধীরে কেমন একটা খিটখিটে হয়ে যাচ্ছিল। ঘুমের মধ্যেও যখন তখন হঠাৎ হঠাৎ চিৎকার করে উঠতো, বলতো কেউ নাকি ওর গলা টিপে ধরেছিল ঘুমের মধ্যে, ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কে ওকে গলা টিপে ধরেছিল জানতে চাইলে বলতো একজন মহিলা যেন খুব রাগে ওর গলা টিপেছিল। আচ্ছা আপনি বলুন তো প্রবীরবাবু, এমন একজন মানুষের সাথে কিভাবে সংসার করা যায়? আমি জাস্ট রীতিমতন বিরক্ত হয়ে গেছিলাম। আর সেই কারণেই আমি ওকে ছেড়ে প্রসেনকে। কথা বলতে বলতে জয়া একটু থেমেছিল, আর রেবাও 2 কাপ কফি নিয়ে টেবিলে রেখে গেল। এই নিন প্রবীরবাবু, এই নিন কফিটা নিন। হ্যাঁ, নিশ্চয়ই, থ্যাঙ্কস। জয়ার হাত থেকে কফির কাপটা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে প্রবীরবাবু আবার প্রশ্ন শুরু করলেন। আচ্ছা জয়া দেবী, উনি কি সবসময় এরকম করতেন? মানে আমি বলতে চাইছি, উনি কি অফিসেও এরকম করতেন নাকি? না প্রবীরবাবু, ও অফিসে তো একদম স্বাভাবিকই ছিল, খুব মন দিয়ে কাজ করতো জানেন। অন্তত প্রসেন মানে আমার যে বর্তমান হাজব্যান্ড, ও তো আমাকে সে কথাই বলেছিল। অফিসে সকলেই অমলকে খুব সম্মানের চোখে দেখত, কোনো স্টাফের সাথেও কখনো খারাপ বিহেভিয়ার করেনি। বস হিসেবে খুব ভালোই ছিল। আসলে বাড়িতে থাকলেও দিনের বেলাতে কিন্তু ও খুব ভালোই থাকতো। ওর আচরণের পরিবর্তনটা হতো রাতের বেলায়। আই মিন ওই সন্ধে হওয়ার পর থেকে না ওর আচরণের মধ্যে কেমন একটা অস্থির স্বভাব চলে আসতো, কেমন একটা খিটখিটে মেজাজ, অকারণে কেমন একটা ভীষণ রকম ভয় পেতে শুরু করতো। আর কখনোই ও একা একা থাকা পছন্দ করতো না। তবে বাড়ির বাইরে থাকলে, অর্থাৎ ওই ধরুন কোনো ট্যুরে গেলে, তখন কিন্তু ওর মধ্যে এই স্বভাবটা থাকতো না। তখন একদম একেবারে হাসি খুশি প্রাণোচ্ছল মানুষ, যেমনটা আমি অমলকে চিনি আসলে। আচ্ছা, আপনি কি অমলবাবুর মধ্যে প্রথম থেকে, অর্থাৎ আপনাদের বিয়ের পর থেকেই এই স্বভাবটা দেখতে পেতেন? না প্রবীরবাবু, বছরখানেক হলো ওর মধ্যেই সমস্যাটা দেখা দিয়েছে। আমি ওকে কতবার বলেছিলাম যে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে, কিন্তু আমার কথাই তো শুনতো না। বলতো ওর নাকি কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। আমি ভীষণ টেনসড হয়ে পড়ছিলাম। আর তখনই আমার প্রসেনের সঙ্গে সম্পর্কটা শুরু হয়েছিল। প্রসেন মাঝে মাঝে আসতো, মানে ওর বাড়িতে অফিসের কাজের জন্য। ও না থাকলেও আসতো ওই ফাইল বা এটা ওটা দরকারে। তখন থেকেই আসলে, মানে আপনি তো বুঝতেই পারছেন। বুঝেছি। তা প্রসেন বাবুকে দেখছি না তো, উনি নিশ্চয়ই বাড়িতে নেই। হ্যাঁ, ও আসলে একটু কাজে গিয়েছে, কাজে মানে অন্য অফিসে। আসলে এই ঘটনার পরে তো আর অমলের অফিসে ওর কাজ করা চলে না, তাই না? তাই ও এখন দত্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করে। ওকে, তবে যাওয়ার আগে আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই জয়া দেবী। আশা করি আপনি তাতে বিরক্ত হবেন না। না না, ইটস অল রাইট। বলুন না, আপনি কি জানতে চান বলুন। আচ্ছা, অমল বাবুর মানে আপনাদের জীবনে এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কি, যার পর থেকে উনি এরকম অস্বাভাবিক আচরণ শুরু করেছেন? মানে ধরুন কোনো রকম অ্যাক্সিডেন্ট বা সেরকম কিছু? না প্রবীরবাবু, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। হয়তো আমার অনুপস্থিতিতে বা অফিসে বা অন্য কোথাও যদি এমন ঘটনা ঘটেও থাকে, আমি সেই বিষয়ে কিছু বলতে পারবো না। ওকে জয়া দেবী, অনেক ধন্যবাদ আমাকে এইভাবে কোঅপারেট করার জন্য। আমি এখন উঠলাম। ও হ্যাঁ, কফিটা খুব ভালো হয়েছিল। আচ্ছা বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আপনার কাছে একটা কথা জানতে পারি? না না, এতে মনে করার কি আছে, নিশ্চয়ই করতে পারেন।
অমল ঠিক আপনাকে কি বলেছিল, মানে ঠিক কী সমস্যার জন্য উনি আপনার কাছে গিয়েছিল, সেটা তো আপনি আমাকে বললেন না। ও, বলা হয়নি না? আই এম এক্সট্রিমলি সরি জয়াদেবী। আসলে উনি আমার কাছে গিয়ে বলেছিলেন যে বেশ কয়েকদিন ধরে উনি ওনার বাড়িতে, মানে ওনার ঘরে এবং ওনার অফিসেও এক অদ্ভুত ধরনের মহিলাকে ওনার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। একজন অপরিচিতা মহিলা, যাকে উনি কখনো দেখেননি পর্যন্ত। এমন একজনকে তার সামনে দাঁড়াতে দেখে তিনি অস্বস্তি বোধ করছেন। বুঝতেই পারছেন তিনি বাস্তবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। তাই নিয়ে অনুসন্ধান করার জন্যই আমি আসলে আপনার কাছে এসেছি। আসলে আমার একটা বিশেষ দোষ হলো, আমি যদি কোনো পেশেন্টের কাজ হাতে নিই তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ না করা পর্যন্ত আমি শান্তিবোধ করি না। এই জন্য ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য জানার জন্যই আমি আসলে আপনার কাছে এসেছিলাম। আচ্ছা, ও আর কিছু বলেনি আপনাকে? মানে আমি যে এত কিছু বললাম ওর সম্পর্কে, সে ব্যাপারে আর কিছু বলেনি ও? না না, আপনি যে আমাকে এত কিছু বললেন সেটা তো আপনার মুখ থেকেই শুনলাম। উনি আমাকে ওনার ভয়ের ব্যাপারে বা ওনার দুঃস্বপ্নের ব্যাপারে আমাকে কিছুই বলেননি। ওকে প্রবীরবাবু, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার জয়াদেবী। প্রবীরবাবু চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর জয়া উঠে ডেস্কের কাভার্ড খুলে একটা ফাইল বার করল। তারপর সেই ফাইল খুলে অনেক খুঁজে একটা কাগজ বার করল সে। মে আই কাম ইন স্যার? পরের দিন সকালবেলা প্রবীরবাবু তার নিজের চেম্বারে বসে আছেন। এমন সময় সেখানে আসলো অমল বোস। হ্যাঁ হ্যাঁ, অমলবাবু ভেতরে আসুন। আসলে আমাকে আজ আসতে বলেছিলেন আপনি। হ্যাঁ বসুন, কথা আছে। ডাক্তারবাবু, আপনি কি জানতে পেরেছেন আমি কেন সেই মহিলাকে দেখতে পাই? মানে সেই মহিলা আসলে কে ছিলেন? বলবো, সব বলবো। তবে তার আগে বলছি, এটা আপনি আমাকে বলেননি কেন যে আপনার এক বিশেষ রকমের ফোবিয়া আছে? আপনি হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দেখতে পেতেন, তখন আপনি প্রচণ্ড ভীত হয়ে যেতেন। আর তাছাড়াও আপনি ঘুমের মধ্যে নানা রকম দুঃস্বপ্ন দেখতেন। আপনি দেখতেন কেউ আপনার গলা টিপে ধরছে। এসব তো বলেননি। না মানে আসলে এসব আপনাকে কে বলল? কাল আমি আপনার এক্স ওয়াইফ জয়াদেবীর কাছে গিয়েছিলাম, সেখান থেকে আমি ব্যাপারটা জানতে পারি। যাই হোক, এবার তাহলে আসল কথাতে আসি। আপনার কেসটা স্টাডি করে যা বুঝলাম সেটা না হয় পরে বলছি। আপাতত বলছি, আপনি এখানে কিসে এসেছেন? আই মিন গাড়িতে নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু আপনার ড্রাইভার কি যেন নাম বলেছিলেন ওর? হ্যাঁ, সুমন। ও নিশ্চয়ই আপনার জন্য বাইরে ওয়েট করছে। হ্যাঁ, ও বাইরেই আছে, কিন্তু আপনি এক কাজ করুন অমরবাবু, ওকে ফোন করে একবার উপরে আমার ঘরে আসতে বলুন। সুমনকে? কিন্তু সুমনকে কেন? কথা না বাড়িয়ে যেটা বলছি সেটাই করুন অমলবাবু। মনে রাখবেন, আমি যেটা বলছি আপনার ভালোর জন্যই বলছি, নয়তো আপনার সামনে বিপদ আছে। ওকে প্রবীরবাবু, আমি এক্ষুনি ডাকছি সুমনকে। প্রবীরের শেষের কথাটাতেই কেমন যেন সন্দেহের ছাপ পেল অমল। এমন কি কথা থাকতে পারে যার জন্য তার ড্রাইভারের এখানে আসা প্রয়োজন হবে? আমাকে ডেকেছিলেন স্যার? হ্যাঁ সুমনবাবু, আসুন এখানে বসুন। অমলের ফোন করার মিনিট দুয়েকের মধ্যেই সুমন প্রবীরের চেম্বারে এসে হাজির হলো। সুমনের বয়স প্রায় 25 বছর হবে। রোগা ছিপছিপে চেহারা, গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি ধরনের। চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই বললেই চলে। আচ্ছা সুমনবাবু, আপনি কতদিন ধরে ওনার মানে অমলবাবুদের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করছেন? এই তো প্রায় 3 মাস মতন হলো। আচ্ছা, অমলবাবু মানুষ হিসেবে কেমন? মানে আপনি তো ওনার ড্রাইভার, আপনি নিশ্চয়ই ওনার স্বভাব সম্পর্কে জানবেন। স্যার তো আমাদের
খুবই ভালো মানুষ, একেবারে মাটির মানুষ বলা যায়। সত্যি কথা বলতে গেলে স্যারের বাড়িতে কাজ করতে আমার কোনো রকম অসুবিধেই হয় না। প্রবীর আর সুমনের এরকম কথাবার্তাতে অমল মনে মনে একটু বিরক্তই হচ্ছিল। সুমনকে এসব কথা কি কারণে জিজ্ঞেস করা হচ্ছে সেটাই তো অমল বুঝতে পারল না। কোন কাজের লোক আছে, তা সে ড্রাইভারই হোক বা অন্য কেউ, যে মনিবের সামনে মনিবের নামে খারাপ কথা বা নিন্দা বলবে? নিজের চাকরিটা তো সবাই বাঁচাতে চাই, সেটা কি প্রবীরবাবুর বোঝা উচিত নয়? আচ্ছা সুমন বাবু, এবার তাহলে অন্য কথাতে আসা যাক। আচ্ছা, আপনি জাতিস্বর মানে জন্মান্তরে বিশ্বাস করেন? জন্মান্তর মানে? আমি জানি সুমন বাবু, আপনি জন্মান্তরে বিশ্বাস করেন, আর আপনি সেই জন্মান্তরের কারণের জন্যই মনে প্রাণে কোনো একজনের ক্ষতি করতে চাইছেন, কি তাই তো সুমন বাবু? প্রবীরবাবুর শেষের কথাটার মধ্যে কেমন একটা গম্ভীরতার ছাপ ফুটে উঠল, আর তার এই কথা শুনে সুমন কোনো রকম বাক্য ব্যয় না করেই মাথা নিচু করল। প্রবীরবাবু, এসব আপনি কি বলছেন? জন্মান্তর, ক্ষতি, এসব কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বিষয়টা আমি বুঝিয়ে বলছি অমলবাবু। কি সুমনবাবু, আমি বলবো না আপনি? আমি না হয় বলছি। আসলে অমলবাবু, আপনার কেসটা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে আপনি আসলে যে মহিলাকে দেখছেন তিনি আসলে কোনো জীবিত মহিলা নন, একজন মৃতা মহিলা। সেটা তো আপনিও বুঝতে পেরেছিলেন। একজন মৃতা মহিলা কেন আপনাকে বারবার দেখা দিচ্ছে? নিশ্চয়ই জীবিতকালে আপনি তার কোনো বড় রকমের ক্ষতি করেছেন, তাই বারবার আপনি তাকে দেখতে পাচ্ছেন। এটাকে কোনো প্যারাসাইকোলজিক্যাল ব্যাপারও বলতে পারেন, বা আপনার মনের মধ্যে জমে থাকা সেই অপরাধ বোধের অনুশোচনাও আপনি বলতে পারেন। তবে আপনি যখন বলছেন আপনি ওই মহিলাকে চেনেনই না, তখন আমি মনে করলাম এটা নিশ্চয়ই আপনার এই জন্মের ঘটনা নয়। আপনার পূর্বজন্মে করা কোনো অপরাধ থেকেই আপনার মনে এমনটা ফিল হচ্ছে। আপনার ব্যাকগ্রাউন্ড ঘেঁটে আর আপনার কাছের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেও আপনার করা এমন কোনো অপরাধের কথা কিন্তু আমি জানতে পারলাম না। সকলের কাছেই আপনি খুবই ভালো মানুষ ছিলেন এবং সম্ভবত এখনো আছেন। তবে আপনার এক্স ওয়াইফ জয়া দেবীর কাছ থেকে জানতে পারলাম যে আপনি নাকি আগুনে খুব ভয় পেতেন, আর হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন দেখতে পেতেন। কোয়াইট স্ট্রেঞ্জ। আর আপনার এও মনে হতো যে আপনাকে কেউ মারতে চাইছে, যদিও এই ঘটনার কোনো সত্যতা ছিল না। আর এসবের থেকেই আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আগের জন্মেই আপনি নিশ্চয়ই সেই মহিলাকে হত্যা করেছিলেন, যে মারা যাওয়ার পরে তার অতৃপ্ত আত্মা আজ তার প্রতিশোধ নিতে চাইছে আপনাকে হত্যা করে। কিন্তু ডাক্তারবাবু, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে কোনো আত্মা যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তবে সে আগের জন্মে আমাকে না মেরে এ জন্মে মারতে এসেছে কেন? আমি তো তাকে আগের জন্মে মেরেছি, এ জন্মে নয়। আর এত বছর পরেই বা কেন? অমলবাবু, আপনার সব প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আপনাকে এটা বলে রাখি যে ভগবানের দয়াতে আমার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে, যেটা হয়তো বা বলছি কেন, অন্য কোনো মানুষের মধ্যে সেটা নেই। আমি আগের জন্মের মানুষের মৃত্যু দেখতে পাই। অর্থাৎ যে মানুষকে আমি প্রথমবারের জন্য দেখছি, সে মানুষ আসলে আগের জন্মে ঠিক কিভাবে মারা গিয়েছে সেটা আমি দেখতে পাই। আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আপনাকে প্রথম দেখাতেই আমি জানতে পেরেছিলাম আপনি আগের জন্মে আসলে কি রকম ছিলেন, আর ঠিক কিভাবে মারা গিয়েছিলেন সেটাই আমি এখন আপনাকে বলতে চলেছি। কিভাবে মারা গিয়েছিলাম ডাক্তারবাবু? আর এই মহিলার সাথে আমার সম্পর্কই বা কি ছিল? অমলবাবু, আপনার শুনতে হয়তো খারাপ লাগবে, আপনি এ জন্মে যেমন ছিলেন আগের জন্মে ঠিক তার উল্টোটা ছিলেন। আপনি একজন মাতাল ছিলেন যে কোনো কাজকর্ম করত না, সারাদিন মদ খেয়ে থাকত, আর মদ খাওয়ার অর্থ সংগ্রহ করত নিজের স্ত্রীর কাছ থেকে। আর তার স্ত্রী সেই অর্থ না দিলে তাকে মারধর করত, অকথ্য ভাষায় গালাগাল করত। ডাক্তারবাবু, এইসব আপনি কি কথা বলছেন?
বাস্তব জীবনে আমি তো এইসব মানুষকে ঘৃণা করি। এসব অকর্মা মানুষেরা স্ত্রীর টাকায় নিজের নেশার অর্থ সংগ্রহ করে। রাগের জন্মে আমি ঠিক এরকমই মানুষ ছিলাম। ঘটনার এখানেই শেষ নয় অমলবাবু। একদিন যখন আপনার স্ত্রী আপনার বাড়িতে, মানে আগের জন্মে আপনি যে বাড়িতে থাকতেন সেখানে বসে রান্না করছিলেন, এমন সময় আপনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় সেই ঘরে ঢুকলেন, আপনার স্ত্রীর কাছ থেকে অর্থ দাবি করলেন, আপনার স্ত্রী সেই অর্থ দিতে নাড়াচ্ছিলেন, আপনাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল, আর ঘটনার চূড়ান্ত পর্যায়ে আপনি চরম রাগের বশবর্তী হয়ে সেই স্থানে থাকা কেরোসিন তেল আপনার স্ত্রীর গায়ে ঢেলে তাঁর গায়ে আগুন জ্বালিয়ে বেরিয়ে গেলেন সেই ঘর ছেড়ে। আর যাওয়ার সময় ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেলেন, যাতে আপনার স্ত্রী কোনোভাবেই আর ঘরের বাইরে বেরোতে না পারেন। সেই ঘরের মধ্যে দগ্ধ হয়ে মরতে হয়েছিল আপনার স্ত্রীকে। চুপ করুন ডাক্তারবাবু, অনুগ্রহ করে চুপ করুন। এরকম নৃশংস হত্যাকাণ্ড আমি আর সহ্য করতে পারছি না। কেউ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে যে কোনো মানুষকে জীবন্ত পুড়িয়ে। উফ! এই নিন অমলবাবু, জল খান। অমল বোস মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়ছে দেখে প্রবীরবাবু তার টেবিলে থাকা জলের গ্লাসটা বাড়িয়ে দিলেন অমলের দিকে। তিনি সেই জলের গ্লাসটা নিয়ে সৌজন্যের খাতিরে খানিকটা জল খেয়ে সেটা টেবিলের উপরে রাখল। ঘটনার আরও কিছু বাকি আছে অমলবাবু। বাই দ্য ওয়ে, আপনি কোনো রকম অসুস্থতা বোধ করছেন না তো? না 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 ডাক্তারবাবু, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আপনি বলুন আপনার কি বলার আছে। আর তারপরে সেই মাতাল, অর্থাৎ আপনি নিজেও বাইরে বেরিয়ে আত্মহত্যা করেন, হয়তো বউকে জ্বালানোর শোকে, কিংবা হয়তো কিছুটা আত্মফোলা হয়ে। ঠিক কী কারণে যে আপনি আত্মহত্যা করেছিলেন সেটা বলতে পারবো না, তবে যেহেতু আপনি আত্মহত্যা করেছিলেন সেই কারণে আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আর কোনো প্রতিশোধ নিতে পারেনি। ডাক্তারবাবু, সেই কারণেই কি সেই মহিলা এই জন্মে আমাকে মারতে চাইছে, আগের জন্মে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য? কিন্তু ডাক্তারবাবু। অমলবাবু, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনার মতন আপনার সেই স্ত্রীরও পুনর্জন্ম হয়েছে, আর তাকে, অর্থাৎ আপনার স্ত্রীর পরবর্তী জন্মকে আপনি খুব ভালো মতনই চেনেন। কে, তাই তো সুমনবাবু? শেষের কথাটা সুমনের দিকে তাকিয়ে মৃদু হাসি মুখে বললেন প্রবীরবাবু। ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? যদি তার সত্যি পুনর্জন্ম হয়ে থাকে তবে কোথায় সে? আর আমি সেই তার আগের জন্মকে দেখছি বা কেন? সুমনবাবু, আপনি তো আগের জন্মে অমলবাবুর সেই মৃতা স্ত্রী ছিলেন, কি তাই তো? আর সেটা তো আপনি ভালো করেই জানেন। অমলের কথা প্রায় সম্পূর্ণ অগ্রাহ্য করে সুমনের দিকে তাকিয়েই পরের কথাটা বললেন প্রবীরবাবু। আর সেই কথা শুনে সুমন কিছু না বলে মাথা নিচু করল। অমলবাবু, আপনি আপনার আগের জন্মের কথা না জানতে পারলেও সুমনবাবু কিন্তু ঠিকই জানত। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা হয়, সে তার আগের জন্মের কথা জানতে পারে, হয়তো স্বপ্ন বা অন্য কোনোভাবে তার সেই কথা মনে পড়ে যায়। বিশেষ করে কোনো মানুষের দ্বারা সে যদি নৃশংসভাবে খুন হয়ে থাকেন, কিংবা তার মধ্যে যদি কোনো অতৃপ্ত বাসনা থেকে থাকে, তবে তার সেই জন্মে তার মধ্যে এক প্রতিহিংসা পরায়ণতা দেখা যায়, যার কারণে সে তার আগের জন্মের খুনিকে শেষ করে দিতে চায়। হয়তো সুমন বাবুরও এটাই উদ্দেশ্য ছিল। কে সুমনবাবু, আমি ঠিক বলছি তো? আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার সেই রকম চিন্তা করা একদমই উচিত হয়নি। শেষের কথাটা সুমনের উদ্দেশ্যে বলতেই সুমন হঠাৎ করে হাত জোর করে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল কথাটা। আমি যেদিন থেকে ওনার বাড়িতে কাজে ঢুকেছি সেদিন থেকে আমি আবার সেই স্বপ্ন দেখতে শুরু করি, যেখানে একজন লোক তার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারছে। সে আত্মচিৎকার করছে, বন্ধ দরজার সামনে গিয়ে প্রাণপণে সেটাতে ধাক্কা দিচ্ছে, কাউকে সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কেউ দরজা খুলে তাকে মুক্ত করতে আসছে না। সারা শরীর জ্বলছে, যন্ত্রণায় ছটফট করছে।
এই স্বপ্ন আমি ছোটবেলা থেকে অনেকবার দেখেছি, কিন্তু কখনো এর তাৎপর্য বুঝতে পারিনি। ভেবেছিলাম সাধারণ কোনো দুঃস্বপ্ন হবে, কিন্তু কোনো মানুষ একই স্বপ্ন কেন বারবার, কখনো 7 দিন অন্তর, কখনো বা 15 দিন অন্তর দেখতে যাবে? ব্যাপারটাতে আমার কিছু একটা খটকা লাগলেও অনেক দিন সেই স্বপ্ন না দেখাতে আমি মন থেকে সেই স্বপ্নের কথা পুরোপুরিভাবে ভুলেই গিয়েছিলাম। কিন্তু যখন থেকে আমি ওনার মানে অমলবাবুর বাড়িতে ড্রাইভারি করতে শুরু করলাম, তখন থেকে আবার সেই স্বপ্ন দেখতে পেলাম, কখনো রোজ, কখনো বা একদিন পর পর। তারপর হঠাৎ করেই একদিন, এই ধরুন 1 মাস 2 আগে, আমি তখন রাতের বেলায় আমার নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে এক অদ্ভুত শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। একজন মহিলার কণ্ঠস্বর। সুমন, উঠ উঠ বাবা। এ কি, আপনি আপনি এখানে? সেই মহিলাকে চিনতে আমার কোনো রকম অসুবিধা হয়নি, কারণ বহুবার তাকে আমি স্বপ্নে দেখেছি। হঠাৎ করে তাকে যে আমি বাস্তবেও দেখব, সেই একই শাড়ি, সেই অর্ধদগ্ধ অবস্থায়, মুখের অংশটা প্রায় সবটাই পোড়া, সেটা আমি ভাবতে পারিনি। সেই মহিলা আমাকে বলে উঠলেন, উঠ, প্রতিশোধ নিতে হবে না? তোর মৃত্যুর প্রতিশোধ। যে তোকে তোর আগের জন্মে মেরে ফেলেছিল, তাকে মারতে হবে না? এই দেখ, এই দেখ, ও আমার কি হাল করেছে দেখ। আমারই পুনর্জন্ম যে তুই, তাকেও তো সেইভাবে মারতে হবে নাকি? উঠ, উঠ। বুঝতেই পাচ্ছেন আমার তখন মনের অবস্থাটা ঠিক কীরকম ছিল। একজন মানুষ যে আজ থেকে অনেক বছর আগেই মারা গিয়েছিল, সে যখন আমার সামনে দাঁড়িয়েছিল, আর সে দাবি করছে আমি নাকি তার পুনর্জন্ম। এরকম অবস্থায় অনেকেই হয়তো নিজের হার্টবিট শান্ত রাখতে পারতো না। তবে আমি ছোটবেলা থেকে একটু সাহসী প্রকৃতির ছিলাম বলেই হয়তো শান্তভাবে কথা বলতে পারছিলাম। কিন্তু ওনার পরের যে কথাটা শুনলাম, তা শুনে আমার একেবারে দম আটকানোর অবকাশ হয়েছিল। ওরে, সে যে তোর সামনেই থাকে সব সময়, তুই যে তারই বাড়ির ড্রাইভার। অমলবাবু, না না, এটা কিভাবে হতে পারে? আমি অমলবাবুকে কিভাবে মারতে পারি? আমি যে তারই ড্রাইভার, তিনি আমার অন্নদাতা। তাছাড়া উনি তো আগের জন্মে। মনটাকে শান্ত কর সুমন, ভেবে দেখ, উনি যে পাপ করেছিলেন, সেই পাপের কোনো ক্ষমা হয় না। তা সে যতই আগের জন্মের পাপ হোক না কেন, একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে ও। যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আমি মারা গিয়েছি। তার জন্য আমার আত্মার এখনো মুক্তি ঘটেনি। তুই কি চাস না? তুই কি চাস না আমার আত্মাকে, তোর পূর্বজন্মের আত্মাকে মুক্ত করতে? আর সেজন্য ওই অমলকে তোকে মারতেই হবে। যেভাবে আমি মরেছি, ঠিক সেভাবেই তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারতে হবে তাকে। কিন্তু আর কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় সুমন। আমার জন্য, তোর নিজের জন্য ওকে ওকে মারতেই হবে। ব্যাস, আমি আর কিচ্ছু চাই না তোর কাছে। কথা দে, কথা দে, তুই কথা দে, ওকে তুই মারবি। বল, বল মারবি। তারপরে সেই মহিলা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আর কোনোদিনও সেই মহিলাকে আর আমি দেখিনি। তবে তার বলা কথাগুলো আমার মনের মধ্যে থেকে গিয়েছিল। আর এর জন্য অমলবাবুর উপর আমার যে খানিকটা রাগ জন্মাচ্ছিল না, এমনটা নয়। তবে তার মানে সুমন, তুমি আমাকে মেরে ফেলার কথা ভাবছিলে? বিশ্বাস করুন অমলবাবু, আমার মনে সেরকম কোনো অভিপ্রায় ছিল না।
আপনি আমার ভগবান। আপনাকে আমি কেন মারতে যাব? আর যদি সেরকমই হতো, এতদিনে কি আমি আপনাকে মারতাম না? আমাকে ক্ষমা করে দিন অমলবাবু, দয়া করুন আমাকে। আমাকে কাজ থেকে ছাড়াবেন না। কাজ ছাড়িয়ে দিলে আমি যে পথে বসবো। হাত জোর করে প্রায় কাঁদতে কাঁদতে একেবারে অমলের পায়ের সামনে বসে পড়ল সুমন। অমলবাবু, এবারের মতন না হয় ওকে ক্ষমা করে দিন। ও যখন নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইছে। আর সুমন, তুমি হয়তো এখনো পুরোপুরিভাবে সত্যি কথা বলছো না। আমি যতদূর আন্দাজ করছি, তোমার মনে অমলবাবুকে মারার একটা ক্ষীণ ইচ্ছা দেখা দিয়েছিল, আর সেই মতন তুমি মনে মনে পরিকল্পনাও নিচ্ছিলে। এই কারণেই অমলবাবু সেই মহিলাকে ইদানিংকালে ঘন ঘন দেখতে পাচ্ছিলেন। আর কখনো এরকম চিন্তা আমি মাথাতেই আনবো না। আমি আমি আমার মরা মায়ের দিব্যি দিচ্ছি ডাক্তারবাবু। অমলবাবু, আশা করছি আর কোনোদিন ওই মহিলাকে আপনার সামনে আর দেখতে পাবেন না। অমলের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে কথাটা বললেন প্রবীরবাবু। নিজের প্রতিশোধ স্প্রিয়া চরিতার্থ না করবার যন্ত্রণায় সে কোনোদিন আর আপনার মুখোমুখি হবে না। আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি যেতে পারেন। আর হ্যাঁ, সুমন বাবুই আপনাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। ওনাকে আপনি আপনার পার্মানেন্ট ড্রাইভার হিসেবেই চাকরিতে বহাল রাখবেন। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আমার এই সমস্যার সমাধান করে দেবার জন্য। এই নিন ডাক্তারবাবু আপনার ফিসটা। থ্যাঙ্কস অমলবাবু। অমলের কাছ থেকে ফিসটা নিয়ে খুশি মনে কথাটা বললেন প্রবীরবাবু। আমি এখন চললাম ডাক্তারবাবু। এসো এসো সুমন। অমল গিয়ে গাড়িতে উঠল। সুমন গাড়ি চালাতে শুরু করল। গাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎই একটা অদ্ভুত চিন্তা এলো অমলের মাথায়। আচ্ছা, সুমন যদি পূর্বজন্মে তার স্ত্রী হয়ে থাকে, আর তারা দুজন যদি একসাথেই মারা গিয়ে থাকে। ভাবতে ভাবতে হঠাৎ করে অমলের মাথাটা কেমন যেন ঘুরে গেল। সবকিছু কেমন যেন অন্ধকার লাগছে তার। গাড়ির মধ্যে বসে থাকতে কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে এখনই তিনি অজ্ঞান হয়ে যাবেন। তার সমস্ত চেতনা ওয়েলকাম মিস্টার অমল বোস। আশা করি এই আন্ডারগ্রাউন্ড ঘরে আপনার খুব একটা অসুবিধা হচ্ছে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা চেনা গলার আওয়াজ শুনতে পেল অমল। আর তার সামনে যে ব্যক্তি এগিয়ে আসছিল, ঘরের অনেকটা উপরে ঝুলতে থাকা একটা ছোট্ট টিউবলাইটের আলোয় তাকে দেখে আর একবার অবাক হয়ে গেল সে। এ তো ডক্টর প্রবীর মিত্র। তিনি এখন দাঁড়িয়ে আছেন তার সামনে। তিনি এখানে এলেন কিভাবে? আর তিনি এসেছেনই যখন, তখন তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার কোনো আগ্রহই তো ডাক্তারবাবু দেখাচ্ছেন না। বরং তার চোখে মুখে যেন অদ্ভুত এক খুশির ভাব ফুটে উঠছে। ওহো, মুখ বাঁধা অবস্থায় আপনার কথা বলতে বড় কষ্ট হচ্ছে, তাই না? দাঁড়ান, আমি আপনার মুখটা খুলে দিচ্ছি। কথাটা বলে প্রবীরবাবু অমলের মুখ থেকে টেপের বাঁধনটা খুলে ফেলল। হাত পায়ের বাঁধন থাকলেও মুখের বাঁধনটা খুলে যেতেই অমল খানিকটা স্বস্তি পেল। খানিকটা অধৈর্যভাবেই বলে উঠল, আমাকে আমাকে এইখানে এইভাবে কে বেঁধে রেখেছে ডাক্তারবাবু? দয়া করে আমাকে মুক্ত করুন। আরে আরে, অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনাকে মুক্ত করব বলেই তো আমি এখানে এসেছি। অনুগ্রহ করে শান্তভাবে কিছুটা সময় বসুন। আধ ঘন্টার বেশি হয়তো লাগবে না। রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে তারপর আবার অমলের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন প্রবীরবাবু। তার হাবভাব অমলের যেন কেমন অদ্ভুত লাগছে, যেন তাকে মুক্ত করার কোনো রকম ইচ্ছাই তার নেই। সে এই অবস্থায় বন্দী থাকায় তিনি যেন আনন্দিত হচ্ছেন। ততক্ষণ আমি বরং একটা কথা বলি। ততক্ষণে ঘরের অন্য প্রান্ত থেকে একটা চেয়ার নিয়ে এসে নিজের রুমাল দিয়ে চেয়ারের ধুলো ঝেড়ে তাতে বসে পড়লেন প্রবীরবাবু।
পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করে তা থেকে একটা সিগারেট মুখে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন তিনি। আজ সকালে আমার চেম্বারে যে কথাটা, মানে আপনার আগের জন্মের যে গল্পটা বললাম আপনাকে, তা শুনে একবারও আপনার মনের মধ্যে খটকা লাগেনি? আপনার কি মনে হয়নি সুমন বাবু, যার বয়স আপনার বয়সের প্রায় অর্ধেক, তিনি কিভাবে আগের জন্মে আপনার স্ত্রী হতে পারে? স্বামী স্ত্রীর বয়স তো প্রায় সমান সমানই হয়ে থাকে, বা 2-3 বছর 5-6 বছরের দিক ওদিক, হ্যাঁ তাই নয় কি? তবে তারা যদি একই সাথে মারা যায়, তাদের পুনর্জন্ম তো প্রায় একই সাথেই হয়ে থাকবে। সেটাই স্বাভাবিক নয় কি? সত্যি কথা বলতে গেলে এখন প্রবীরবাবুর বলা এই কথাটাই গাড়ির মধ্যে বসে তখন মনে এসেছিল অমলের। তবে প্রবীরবাবু হঠাৎ সকালবেলা বললেন কেন? এখন কি তবে বিকেল অথবা রাত্রি হয়ে গেছে? সে কি তবে অনেকক্ষণ এখানে এই অন্ধকার কুঠুরিতে বন্দি অবস্থায় রয়েছেন? ঘরের মধ্যে একটা জানালা বা ঘুলঘুলিও নেই যা থেকে বোঝা যাবে এখন দিনের কোন সময়টা হয়েছে। তার থেকে অনেকটা দূরে একটা দরজা আছে, সেটাও বর্তমানে ভেজানো অবস্থাতেই রয়েছে। হয়তো প্রবীরবাবুই ঘরে ঢোকার পর সেটাকে ভেতর থেকে ভিজিয়ে দিয়েছেন। আপনি আপনি আমাকে মুক্ত করুন ডাক্তারবাবু, আমি আর কিছু শুনতে চাই না। দাঁড়ান দাঁড়ান অমলবাবু, অত ব্যস্ত হচ্ছেন কেন? আরে মুক্ত তো আপনাকে করাই হবে, আগে আমার পুরো গল্পটা শেষ করতে দিন। সিগারেটের ধোঁয়ার একটা রিং ছেড়ে স্মিত হাস্যে কথাটা বলে উঠলেন প্রবীরবাবু। আগের জন্মে আপনার শুধু স্ত্রীও ছিলেন না, আপনার একটা ছোট বাচ্চা ছেলেও ছিল। সেই ছেলের বয়স কতই আর হবে, হয়তো 6-7 মাস। আপনি আপনার স্ত্রীকে সেই ঘরে জ্বালিয়ে দিয়ে পাশের ঘরে গিয়েছিলেন, হয়তো সেই ঘরে কিছু টাকা পয়সা মজুদ ছিল কিনা সেটা দেখার জন্য। পাশের ঘরটা খানিকটা দূরেই ছিল, তাই আগুনের ঝলকটা হয়তো একটু দেরি করেই সেই ঘরে এসে পৌঁছতো। ওই বাচ্চা ছেলেটা তখন সেই ঘরেই চৌকির ওপর শোয়ানো ছিল, আর তার কান্নার শব্দ শুনে হঠাৎই আপনার দৃষ্টি পড়ল আপনার ছেলের দিকে। এই আপনার কি মনে পড়ছে আপনার আগের জন্মের সেই দিনটার কথা? এই হারামিটা, এই আবার কাঁদে কেন? এই শালা কাঁদিস কেন? এই হারামির বাচ্চা, চুপ কর। ওই মগিটাকে যখন শেষ করেছি তখন এই হারামিটাকেও বা জীবিত রাখি কেন? এটা তো ওই মাগিটারই ছেলে। নে হারামি, শালা মর তুই। তোর মায়ের সাথে এই খানকিটার সাথে তুইও স্বর্গে যা। নিজের হাতে গলা টিপে আপনি মেরে ফেলেছিলেন ওই দুধের শিশুটাকে। আপনি একজন বাবা হয়েও সেই শিশুর কান্নাতে আপনার মনের ভেতর কোনো রকম করুণার উদয় হয়নি। এতটাই অমানুষ হয়ে গিয়েছিলেন আপনি সেদিন। মানুষ হয়তো মদ খেয়ে মাতাল হতে পারে, কিন্তু মদের মধ্যে এমন কি থাকে যার কারণে মানুষের শরীরের ভেতর আর মনুষ্যত্বের ছিটে ফোটাও থাকে না? নিজের বউ, নিজের ছেলে যারা তার সত্যিকারের আপনজন, তাদেরকে নিজের হাতে শেষ করে দিতে পারে সে। প্রবীরবাবুর চোখে মুখে একটা গভীর শোকের ছায়া নেমে আসলো। কিন্তু ডাক্তারবাবু, এইসব কথা আপনি আমাকে বলছেন কেন? ওটা তো আমি ছিলাম না, আমার আগের জন্ম ছিল। আর আমাকে কি কারণেই বা? আসলে কি জানেন তো অমল বাবু, মানুষ হয়তো জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে এমন কিছু পাপ করে বসে যার কারণে পরের জন্মেও সেই পাপের বোঝা মানুষকে বয়ে বেড়াতে হয়, যেমনটা আপনার হচ্ছে। আর আপনি জানতে চান না সেই শিশুটি কে যাকে আপনি গলা টিপে মেরে ফেলেছিলেন? এক্ষুনি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে এসো। ঠিক তখনই সেই ঘরের ভেজানো দরজা খুলে যে ভেতরে প্রবেশ করল তাকে অমল ভালোভাবেই চেনে। রীতিমতো অবাক হয়ে অমল বলে উঠল, কি সুমন, তুমি এখানে? তার মানে তুমি? অমলবাবু, আসলে সকালে আমার গল্পে একটু উলট পালট হয়ে গিয়েছিল। আসলে সুমন আগের জন্মে আপনার স্ত্রী ছিল না, ছিল আপনার সেই ছেলে যাকে আপনি মেরে ফেলেছিলেন।
আর তার পরপরই আপনি নিজেই আত্মহত্যা করেছিলেন। তাই তো বয়সের এত ডিফারেন্স ছিল। আসলে মৃত্যুর সাথে সাথে জন্মের ব্যাপারেও বয়সের খানিকটা তারতম্য থাকে, সেটা আপনি বুঝবেন না। রাগে গজগজ করতে করতে কিছু একটা বলতে যাচ্ছিল অমল, কিন্তু তার আগেই সিগারেটের পোড়া টুকরোটা মেঝেতে ফেলে সেটাকে পা দিয়ে মারিয়ে কথাটা বললেন প্রবীরবাবু। হয়তো এমন কোনো নিয়ম আছে যে কোনো বাচ্চা কখনো যদি মারা যায়, তবে মৃত্যুর পরে, অর্থাৎ স্বর্গের মতন জায়গার কথা বলছি আর কি, সেখানে সেই বাচ্চার নির্দিষ্ট কোনো বয়স না হলে সে জন্মাতে পারে না। তাই আমাদের সুমন বাবুর জন্মাতে এত দেরি হলো। কিন্তু ডাক্তারবাবু, সেটাই যদি হবে তবে আমাকে এরকম মিথ্যা বলার কারণ কি? আর আমার সেই আগের জন্মের স্ত্রী বা কোথায়, যার কথা আপনি বলেছিলেন? তার কি আবার জন্ম? তিনি তো এখন আপনার সামনেই বসে আছেন অমল বাবু, বিশিষ্ট প্যারাসাইকোলজিস্ট ডক্টর প্রবীর মিত্র। What? প্রবীরবাবুর এই শান্ত গলার স্বরে বলা কথাটা শুনে অমল যেন একেবারে আকাশ থেকে পড়ল। স্কাউন্ড্রেল, আমি সেই ব্যক্তি যাকে তুই জীবন্ত চালিয়ে মেরেছিলিস। মনে পড়ছে? মনে পড়ছে সেই সব দিনগুলোর কথা? উঠে দাঁড়িয়ে হঠাৎ করে অমলের চেয়ারের সামনে, তার মুখের সামনে মুখ বাড়িয়ে কথাটা বলে উঠলেন প্রবীরবাবু। তার এরকম শান্ত অথচ গম্ভীর চেহারা দেখে রীতিমতন ঘাবড়ে গেল অমল। আমতা আমতা করে কিছু একটা বলতে চাইল। আমি 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 তো আপনি এই জন্মে আমাকে মারেননি ঠিকই, কিন্তু আগের জন্মের ফল তো ভোগ করতেই হবে। এবারে মুখ তুলে পেছনে হাত দিয়ে খানিকটা হেঁটে অমলের থেকে কিছুটা তফাতে গিয়ে কথাটা বলে উঠলেন প্রবীরবাবু। আপনি ভাবলেন কিভাবে অমল বাবু, যে কিনা সকলের পূর্বজন্মের মৃত্যুর ব্যাপারে দেখতে পায়, সে নিজের আগের জন্মের মৃত্যু দেখতে পাবে না? সেই ছোটবেলা থেকেই আয়নার সামনে দাঁড়ালেই আমার চোখে ভেসে বেড়াতো সেই আগুনের দৃশ্য। ধন্যে হয়ে আমি সেই মানুষকে খুঁজে বেড়াচ্ছিলাম যে আমাকে ওইভাবে মেরেছিল। কিন্তু আগের জন্মের খুনিকে যে এই জন্মে আমি দেখতে পাবো, সেই আশা করেনি। কিন্তু ঈশ্বরের লীলা হয়তো অন্যরকম। আপনি স্বয়ং আমার কাছে সুস্থ হওয়ার জন্য আসলেন, আর আপনাকে দেখেই আমি আগের জন্মের সেই ব্যক্তিকে চিনে ফেললাম। আপনার প্রতি রাগ, ঘৃণা, প্রতিহিংসা সব একসাথে আমার মনের মধ্যে জমা হলো। কি করব সেটাই ভাবছিলাম। এমন সময় আপনার বাড়ি গিয়ে দেখা হয়ে গেল আপনার ড্রাইভার সুমনের সাথে, আর এটাও জানতে পারলাম যে সুমনকেও আগের জন্মে আপনিই মেরেছিলেন। সুমনকেও তখন হাত করে নিলাম, আর আমরা দুজনে মিলেই ছক কষলাম আপনাকে মারার। সুমনের কাছ থেকে আমি এটাও জেনে গিয়েছিলাম যে সে তার আগের জন্মের ঘটনা জানে, আর সেও আপনাকে মারতে চায়। বাকি ঘটনা তো আপনি জানেন, তবে স্ক্রিপ্টে একটু টুইস্ট আনতে হলো আপনাকে এইটা বিশ্বাস করানোর জন্য যে সুমনই আপনার আগের জন্মের মৃতা স্ত্রী, আর আমার সাথে আপনার সম্পর্ক শুধুই ডক্টর আর পেশেন্টের। আপনাকে সকালবেলা যে জলটা খাওয়ালাম তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল, যাতে আপনাকে আমরা নিরাপদে এখানে আনতে পারি। না 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 না, আপনি আপনি আমাকে মারতে পারেন না। আমি আমি নিরাপরাধ, বিনা দোষে মারবেন না। আমি আমি কিন্তু চিৎকার করব, পুলিশ ডাকবো। অমলের কথা শুনে হঠাৎ করেই প্রবীরবাবু ফিক করে হেসে ফেললেন। অমর বাবু, আপনি এখন মাটির তলার একটা আন্ডারগ্রাউন্ড ঘরে বন্দী আছেন। এখান থেকে আপনি যত ডেসিবেলে চিৎকার করুন না কেন, সেই চিৎকার কারো কানে পৌঁছবে না। আর একজন স্বনামধন্য ডক্টর হওয়ার কারণে খানিক টাকা পয়সাও আমার আছে। পুলিশে যদি সত্যিই কোনো প্রবলেম হয়, তবে সেটা মিটিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে।
সুমনবাবু, এবার তাহলে রেডি হয়ে যাও। তোমার খুনিকে মারার এমন সুবর্ণ সুযোগ নিশ্চয়ই তুমি হাতছাড়া করবে না। আচ্ছা ডাক্তারবাবু। আর হ্যাঁ, এই গ্লাভসটা অবশ্যই হাতে পড়ে নাও। শান্তভাবে কথাটা বলে ধীরে ধীরে বন্দি অমলের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় তার দিকে একজোড়া গ্লাভস বাড়িয়ে দিলেন প্রবীরবাবু। কাজ সবসময় করতে হবে নিখুঁত, যাতে ভবিষ্যতে কোনো রকম বিপদের সম্ভাবনা না থাকে। হাজার হোক, মেডিকেল পেশার সাথে তো নিযুক্ত রয়েছে। না না, আপনি 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 এরকম ভাবে আমাকে মারতে পারেন না। আপনি একজন ডাক্তার, মানুষকে বাঁচানো আপনার কাজ। বেগতিক অবস্থা বুঝে কথাটা বলে উঠল অমল। অমলবাবু, মানুষকে বাঁচানোই আমার কাজ, নরকের কীর্তের নয়। আপনি আগের জন্মে যে পাপ করেছেন তার ছাপ এখনো আপনার গায়ে লেগে আছে। সুমন, তুমি তোমার কাজ করো, এদিকটা আমি দেখছি। সুমন অমলের কাছে এসে তার গলা টিপে ধরল। তুই ভগবান নস, শয়তান। আর আমজাদা, আর তোর মতো শয়তানকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছেই আমার নেই। তোকে শেষ করেই আমি মৃত্যুর প্রতিশোধ নেব। আমার মা, যাকে তুই পুড়িয়ে মেরেছিলিস আগের জন্মে, তাকে আমি কথা দিয়েছি, তোকে মেরে আমি তার শান্তির ব্যবস্থা করব। অমল তখন প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সুমনের হাতের চাপ থেকে নিজেকে মুক্ত করতে। হাত নাড়িয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিল নিজের বাঁধন খুলতে। অমলের কথা আটকে গেল। মারা যাওয়ার আগের মুহূর্তে অমল দেখতে পেল প্রবীরবাবু ঘরের কোনায় গিয়ে সেখান থেকে একটা কেরোসিনের ঢপ তুলে নিল, আর সেটা ঢাকনা খুলে ঘরের চারিদিকে সেটা ছিটিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল ঘরের মাঝখানে আবারও এসে দাঁড়িয়েছে সেই মহিলা, যার জন্যই আজ তার এত বড় বিপদ হয়েছে। তার চোখে মুখে এখন রাগের কোনো অভিব্যক্তি নেই, বরং এক প্রশান্তির ছাপ ফুটে উঠেছে। মনে হচ্ছে সেই মহিলা তার যন্ত্রণায় আনন্দিত হচ্ছে। না, এবার কাজ হয়ে গেলে বাইরে চলো, আমি বাকিটা সেরে ফেলি। অমলের মাথাটা তখন ডান দিকে হেলে গেছে। মৃত বন্দি অমলকে সে অবস্থায় রেখে সুমন আর প্রবীরবাবু বাইরে চলে গেলেন। সারা ঘর তখন কেরোসিনের গন্ধে ভরে গেছে। বাইরে বেরিয়ে প্রবীরবাবু জ্বলন্ত দেশলাইটা ছুঁড়ে মারলেন ঘরের ভেতরে। গুড বাই মিস্টার অমল দত্ত, খেলা শেষ। আপনারা শুনলেন লেখক সায়ন রুদ্রের কলমে অন্তর্দৃষ্টি। গল্প পাঠে অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌরভ সাহা, অতনু ভট্টাচার্য, দেবাঞ্জন দাস, বর্ণালী দে বর্মন, অনন্যা চ্যাটার্জি, রনিত চ্যাটার্জি, সুরো ও অমিত সরকার। আবহ সম্পাদনা টিম অ্যানোনিমাস। সমগ্র পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাদের জানান। আমাদের পরিবেশনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর শুনতে থাকুন লোককথা। মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।